ওইটা মোমবাতিটা আমরা কেরেন দিয়ে স্যারকে গাজী ভাই ওটা ওটা আমরা পিছনে চলে আচ্ছা একটু তাহলে আমরা স্যারকে একটু শেয়ার করতে পিছনে দেন আমরা শেয়ার করতে পিছনে মুশারফ ভাই এদিকে চলে আসুন আমি হচ্ছে ক্রেন দিয়ে স্যারকে ক্রেন দিচ্ছেন চট্টগ্রাম জেলার সময় আহ্বায়ক নুনহারাপা এবং আবু জাফর মিলন সহ সবাই আমরা সবাই জোরদার করদানির মাধ্যমে এই সেশনটা আপনার করবো জোরদার করদানির মাধ্যমে প্লিজ সুন্দর একটি পরিস্থিতি হতে যাচ্ছে খুব শীঘ্রই আমরা সুন্দর কিছু দেখতে যাবো আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমার কাজকে জানাচ্ছি এখানে 2 মিনিটের একটি ভাই কই গাজী ভাই কই ভাই প্লিজ আমাদের লাইভগুলো টপ করবে প্লিজ লাইভগুলো সম্পূর্ণ টপ করো লাইভগুলো প্লিজ লাইভগুলো টপ করো লাইভগুলো একটু সব লাইভগুলো অফ করবে সব লাইভগুলো টপ ওইদিকে নিচে দেখি জি হলরুমে যারা আছেন আমরা এখন একটি দারুণ মুহূর্ত উপভোগ করব লাইভগুলো আমরা অন্ধকার জগৎ থেকে আলোর দিকে আমরা ধাবিত হব এবং আমাদের আজকে অভিভাবক আমাদের আন্দোলন পার্টির সম্মানিত আহ্বায়ক উনি আমাদের আলো প্রচলিতের মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর সেশনটি উপভোগ করব প্রথমে আমরা প্রত্যেকেই আমরা ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে যার যার জায়গা থেকে এইভাবে এই যে চমৎকার একটি পরিবেশ তৈরি হবে প্রত্যেকে মোবাইল বের করে আমরা আজকের মাহেন্দ্র খান এই যে দারুণ একটি অনুভূতি একটি মোবাইল পকেটে থাকবে না সবাই মোবাইল প্রচলিত করবে দারুণ একটি মুহূর্ত চলছে আমাদের জীবনে এভাবে প্রত্যেকের হাত থেকে একটু একটু আলো এসে একটি সুন্দর আলো প্রচলিত হবে আমাদের আহ্বায়ক মহোদয় এই মুহূর্তে আমাদের আলো প্রচলিত করে সকলের উদ্দেশ্যে একটি দারুণ মুহূর্ত একটি দারুণ ঘটনা ঘটছে আমিন ভাই এগিয়ে চলো আমরা আছি আপনার সাথে আমিন ভাই এগিয়ে চলো আমরা আছি আপনার সাথে আন্দোলন জিন্দাবাদ আন্দোলন জিন্দাবাদ আমিন ভাই এগিয়ে চলো আমরা আছি আপনার সাথে আমিন ভাই জিন্দাবাদ জি আপনারা সকলে আমিন ভাই জিন্দাবাদ আন্দোলন জিন্দাবাদ আমিন ভাই জিন্দাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ একটি দারুণ মুহূর্ত এখন আমরা ঐতিহাসিক বক্তব্য শুনবো আমাদের অভিভাবকের মুখ থেকে প্রত্যেকে জায়গায় বসে যান সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। আজকের এই মহতী সভায় চট্টগ্রাম বিভাগ আম জনগণ পার্টির সংগ্রামী নেতা ও সদস্যদের দ্বারা আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত সকল সম্মানিত অতিথির প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন। আজকে ঢাকা থেকে আসার পথে ঢাকা এয়ারপোর্টে একটা নিউজ দেখে মনটা তো একটু ভেঙে গেছে। তখন পর্যন্ত জানতাম না কি হয়েছে। চট্টগ্রাম আসার পরে জানতে পারলাম ঢাকার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর একটি বিমান উড্ডয়নকালে ধসে পড়ে বিধ্বস্ত হয়ে 19টি শিশুর প্রাণ দিয়েছে। আরো অর্ধশতাধিক মানুষ এখন জীবন মরণের যুদ্ধে
প্রাণপণ লড়াই করছে। আমরা যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, বেহেশত নসিব করুক তাদের আত্মাকে, এবং তাদের পরিবার, শোকাগ্রস্ত পরিবার যেন এই ধাক্কাটা সহ্য করতে পারে, তাদেরকে আল্লাহ সেই শক্তি দেয়। আমরা বাংলাদেশ আমজনগণ পার্টির পক্ষ থেকে পরবর্তীকালে আমরা এই 19 জন শহীদের পরিবারের খোঁজ খবর নেব ইনশাআল্লাহ, এবং তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করে তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর যারা আহত হয়েছে তাদেরও আমরা খোঁজ খবর নেব কি হয়েছে। তাই আমার আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য 1 মিনিটের জন্য দাঁড়িয়ে নীরবতা পালন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। আজকে একই সাথে স্মরণ করছি এই মহান জুলাই গণবিপ্লবের শহীদদের আত্মার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রায় 1 বছর হয়ে গেছে যে গণবিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি, এবং এখন থেকে আমরা তাদেরকে ভুলব না। 1 সাগর রক্তের বিনিময়ে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল, আবারও আমরা 1 সাগর রক্তের বিনিময়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জুলাই গণ আন্দোলনে যারা আহত হয়েছেন সে সকল পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং শ্রদ্ধা। এদেশকে বাঁচানোর জন্য তাদের যে অবদান, এটাকে কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। তারা যে মহান উদ্দেশ্যে আত্মত্যাগ করেছেন, তাদের যদি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা না হয় তাহলে তাদের প্রতি অসম্মান করা হবে। আপনারা অনেকে জানেন আমরা একটা দিবস পালন করে আসি, 1 মে শ্রমিক দিবস। সেটাও একটা বিপ্লবের মাধ্যমে সংগঠিত হয়েছিল। সেখানেও কিন্তু কর্মসংস্থান নিয়ে বিপ্লব ছিল। জুলাই আন্দোলন আপনারা সবাই জানেন, বৈষম্যহীন কর্মসংস্থান, কোটাবিহীন সংস্কার আন্দোলন এখান থেকে শুরু হয়। এটা ছিল মানুষের কর্মের অধিকার ফিরে পাওয়া, বৈষম্যহীন কর্ম পাওয়ার জন্য আন্দোলন। অদ্ভুত ব্যাপার হলো, আমি প্রথম কিন্তু রাজনীতির আগে শুরু করেছিলাম কর্মসংস্থানের একটা প্রকল্প। আমাকে তো করতে দেওয়া হয়নি, মাঝপথে আমাকে নিয়ে জেল পুরিয়ে রাখা হয়েছে। অপরাধ ছিল, আমি বাংলাদেশের বেকার যুবকদের নিয়ে কাজ করি, উদ্যোক্তা তৈরি করি, তাদেরকে আমি শিখাই কিভাবে স্বাবলম্বী হইতে হয়। এটা ছিল আমার অপরাধ। আমি জেলখানায় বসে ভাবতাম যে আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি যে আমাকে অন্যায়ভাবে জেলে পুরিয়ে রাখা হয়েছে। একটা সুধী সমাজ, একটা সুশীল সমাজ, একটা সচেতন ব্যক্তি, কোন রাজনৈতিক দল, কেউ এই ব্যাপারে একটু কথাও বলছে না। আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একদিন হঠাৎ করে একটা কাগজের মধ্যে পেলাম একটা কোটেশন। এই কোটেশনটা ছিল বিখ্যাত দার্শনিক প্লুটোর, যিনি
বিখ্যাত দার্শনিক সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের টিচার। প্লুটো বলেছিলেন, তুমি রাজনীতির প্রতি অনীহা প্রকাশ করার অর্থ হচ্ছে এই যে তুমি তোমার চাইতে অধম ব্যক্তিদেরকে দিয়ে তোমাকে শাসন করার অনুমতি দিয়ে দিয়েছো, এবং তুমি যে অপশাসিত হয়েছে এটা সিদ্ধান্ত তুমি দিছো, কারণ তুমি রাজনীতিকে প্রত্যাখ্যান করেছো। আবার পরের লাইনে লিখছেন, রাজনীতিতে বরং সঠিক লোকগুলো আসা উচিত, যাদের রাজনীতির দরকার পড়ে। আমি তখনই রাজনীতি করার সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ভুলটা বোধহয় আমারই হয়েছে। আজকে আমি আপনাদের সামনে বিভিন্ন ভাষায় বলতে চাই, আমার এই রাজনীতি করার উদ্দেশ্য কোনো চাঁদাবাজি, ক্ষমতালোভী, ক্ষমতায় যাওয়া, ধান্দাবাজি করা এগুলো নয়। আমার 1 নম্বর দফা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা, 55 লক্ষের উপরে মামলা আমি একটা পেপারে দেখেছিলাম। এই মামলা হামলার কারণে মানুষ নিজের কোনো কাজ করতে পারে না। দেশের উন্নয়ন অর্ধেক আটকে রয়েছে এই মামলা হামলার, অপশাসনের কারণে, অপরাজনীতির কারণে। আমরা এই অপরাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে যেতে চাই। কিভাবে? আমরা তো ধরে কোনো রাজনৈতিক দলকে সংস্কার করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই। তাই আমরা এমন একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করতে চাই যেখানে মানুষ আমাদেরকে দেখে শিখবে। আমি যখন জেলখানায় বসে ইচ্ছা প্রকাশ করছিলাম, তখন অনেক রাজনৈতিক নেতার সাথে আমার সেখানে সংযোগ ঘটে। তখন আমি আবেগে বলেছিলাম যে আমি চিন্তা করেছি এবার বের হলে রাজনীতি শুরু করব। তো সবাই তারা খুব খুশি, বলে যে আসেন আমাদের দলে আসেন। আমি বলছি না, আমি কোনো দলে যাব না, আমি কোনো দলের লাইনে গিয়ে দাঁড়াবো না। আমি ইনশাল্লাহ যেখানে দাঁড়াবো ওখান থেকে লাইন শুরু হবে, এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু ওই আম জনগণ পার্টি প্রতিষ্ঠা। অপেক্ষা করছিলাম বের হওয়ার পরে যে আমাদের ব্যবসাটা শুরু করার জন্য আমরা সবার একটা সহযোগিতা পাবো। যখন দেখলাম সেখানেও অপরাজনীতি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, আপনাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না, আপনাদের কর্মসংস্থান ফিরিয়ে দিচ্ছে না, তখন আমার কাছে মনে হয়েছে একটা নীরব আন্দোলন করতে হবে। আমি আন্দোলন বিশ্বাস করি, তবে ধ্বংসের আন্দোলন নয়। পাবলিক প্রপার্টি জনস্বার্থ বিনষ্ট করে, ভাঙচুর করে, মিছিল করে, হরতাল করে আসলে অধিকার আদায়ের দিন শেষ। এখন অধিকার আদায় করতে হবে কৌশলে, শান্ত আন্দোলনে, অহিংস আন্দোলনে, টেবিল টকের মাধ্যমে। এখন তো মিডিয়া অনেক শক্তিশালী। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী যে মাধ্যমটা সেটা হচ্ছে গণমাধ্যম। অনলাইনে আছে, অফলাইনে আছে। তা আমার বিশ্বাস জন্মেছে, আমি যদি একটি সৃজনশীল সুষ্ঠু রাজনীতির মঞ্চ তৈরি করি, সেখানে অবশ্যই আমাদের একটা ফলাফল আমরা পাব। তো আমি জানি আমার সাথে যারা অনুসারী, ব্যবসাতে যারা আমার অনুসারী, তারা অনেকেই কিন্তু অনেক আহত হয়েছে, কেউ বিভ্রান্ত হয়েছে, কেউ মনে কষ্ট পেয়েছে, কেউ এমন কথা বলছে আমি মিসগাইড হয়েছি। তারা বুঝতে পারবে, আমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না আমার বুঝার জন্য। খুব অল্প সময় বুঝতে পারবে আমি একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছি আমাদের সবার কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, আপনাদের কর্মের কল্যাণের জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার সাথে কয়েকদিন আগে ইলেকশন কমিশনে কয়েকজন কমিশনারের সাথে পর্যায়ক্রমে সাক্ষাৎ হয়। আমি একজন কমিশনারকে বলেছিলাম যে পাবলিক প্রপার্টি বন্ধ করে, পাবলিক প্রপার্টি ধ্বংস করে, হরতাল করে, ভাঙচুর করে রাজনীতি করা বিশ্বাস করি না। উনি প্রচন্ড খুশি হয়ে গেছেন। তখন উনি বলছে আপনার রাজনৈতিক মতাদর্শ আমার খুব ভালো লেগেছে, এগিয়ে যান। উনি বলছেন আমরা তো আসলে সরকারি চাকরি করি, প্রকাশ্যে এগুলোর পক্ষে আমরা কথা বলতে পারবো না, তবে আপনি এগিয়ে যান। আমার এখন বিশ্বাস জন্মেছে যে আমরা পারবো এবং পেরেছি। এটা সত্যি যে আম জনগণ পার্টির আনুষ্ঠানিকভাবে
শুরু না হলেও চট্টগ্রাম থেকে অনানুষ্ঠানিকভাবে আজকে সারা বাংলাদেশের কর্মকাণ্ডের নেতৃত্ব নিয়ে আজকে শুরু হয়ে গেল চট্টগ্রামে। এটা আসলে একটা বড় ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। আমার পরিকল্পনা ভিন্নভাবে ছিল। আমার চিন্তা ছিল আমাদের নিবন্ধনটা হয়ে গেলে প্রথমে আমি সিলেট থেকে শুরু করব, শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে সেখান থেকে আমি ধীরে ধীরে আসবো, এবং আমার সর্বশেষ প্ল্যান ছিল ঢাকার আগে আমি চিটাগাং আসবো। কিন্তু দেখেন ভাগ্য কেমন, কি সৌভাগ্য আমার যে আমি চট্টগ্রামে আগে শুরু করতে হলো। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা যখন ডেস্টিনি ব্যবসা শুরু করি তখনও কিন্তু আমাদের কাজটা শুরু হয়েছিল চট্টগ্রামে আগে। এইখানে বায়জুদ বুস্তামি 12 আউলিয়ার যে বিভাগ দেশ আমি বলবো এটাকে, এটা আসলে পুণ্যভূমি। চট্টগ্রামও কিন্তু পুণ্যভূমি। তাই আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার দলকে এইভাবে সমর্থন জানিয়ে, আমার প্রতি সমর্থন জানিয়ে আজকে এত কষ্ট করে আপনারা অনেকে 4টায় আসছেন, আমি শুনেছি কেউ 3টায় মধ্যে আসছেন, 4টায় এতক্ষণ ধৈর্য ধরে আসছেন। আমি বেশি সময় নেব না। আগামীতে আমরা অনেক সুন্দর সুন্দর কর্মসূচি নিয়ে আসবো, তবে আমি আমার দলের কিছু উদ্দেশ্য আদর্শ নিয়ে আমি একটু কথা বলবো। বাংলাদেশ আমজনগণ পার্টি যেটা করবে প্রথম, সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবে। সেটা যেই দলে ক্ষমতায় আসুক আমরা তাদের কাছে যাব, বলবো যে আমরা আইনের শাসন চাই, মামলা হামলা আদালতে সময় নষ্ট করতে চাই না, এমন ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, অপরাজনীতি যেন, অপমামলা যেন বন্ধ হয়। আমার রাজনৈতিক দলে একটা জিনিসকে একদম নিষিদ্ধ করা হয়েছে, কোনো চাঁদাবাজি নয়। যে চাঁদাবাজি করবে সে হবে সবচেয়ে বড় অপরাধী। বরং আমি যেটা করব, দলীয় কর্মীদের জন্য আমি ভিন্ন ব্যবস্থা করব, তারা যাতে চলতে পারে, তারা যেন তাদের সংসার দেখতে পারে, তারা যেন তাদের সময় যে এখানে দিবে সেই সময়ের জন্য একটা ফেরত কিছু পায়। তাই আইনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে আমার প্রথম পরিকল্পনা। আমি সেই কথাটা একজন জেলা জজ সাহেবের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আদালত হওয়া উচিত, কিভাবে বিচার ব্যবস্থা হওয়া উচিত, কিভাবে স্বল্প সময়ে একটা বিচার ব্যবস্থা শেষ করা উচিত, কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করা উচিত। এগুলা নিয়ে ওনার সাথে আলাপ করার পরে উনিও খুব খুশি হয়েছেন, বললেন যে আপনার ধারণাগুলো ভালো। আমার দ্বিতীয় দফা হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। আমরা দেখেন আজকাল রাস্তাঘাটে বেরোতে পারি না। প্রথম শুরু হয়েছে আমরা গাড়ির নিচে পড়ি, তারপরে গর্তে পড়ি, বলি কি অবস্থা। তারপরে বেরোলে আপনার বাচ্চা ফেরত আসবে কিনা স্কুল থেকে এটার নিশ্চয়তা নেই। কি অবস্থা। এটার নাম জননিরাপত্তা নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটার জন্য আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দফা। এবং এই জননিরাপত্তা নিশ্চিত করতে যে আমরা আমাদের কতগুলো কাজ করব, সেই কাজগুলোর মধ্যে 3 নম্বর কাজ হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করা। খাদ্যে যেন কোনো রকমের ভেজাল না দিতে পারে, বিষ যুক্ত করতে না পারে, সবার জন্য নিরাপদ এবং ন্যায্য মূল্যের খাদ্য নিশ্চিত করা। তারপর আমরা চিকিৎসা সেবাকে নিশ্চিত করতে চাই নিরাপদভাবে, যেন এমন না হয় যে আপনার আত্মীয় স্বজন পরিবারের লোকজন যখন হাসপাতালে বারান্দা যায় যেন না বলতে পারে যে হাসপাতালে সিট নাই। অপচিকিৎসায় যেন আপনার প্রিয়জন অকালে না হারিয়ে যায়। আমরা এটা নিয়েও কাজ করব। আমরা কাজ করব শিক্ষা, মানুষের জন্মগত অধিকার। একটা শিশুর অধিকার হচ্ছে শিক্ষা, সে বিনামূল্যে শিক্ষা পাবে এইচএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত, যাতে শিক্ষার জন্য বাবা মা দেউলিয়া না হতে হয়, সর্বস্ব না হারাতে। আজকাল যেটা হচ্ছে, একটা বাচ্চা, আমি গতকালকে কোনো একজন গার্ডিয়ানের সাথে কথা বলতে গিয়ে শুনলাম তার একটা বাচ্চার জন্য প্রাইভেট পড়াইতে মাসে 50,000 টাকা খরচ হয়। শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। 3.5 লক্ষ টাকা উনি খরচ করছেন মাসে শুধু এই বাচ্চাটার কয়েকটা সাবজেক্টে লেখাপড়া করার জন্য। তা আমি বলছি এটা তো অনেক এক্সপেন্সিভ ইনভেস্টমেন্ট। এই বাচ্চা করবে কি বড় হয়ে? এই বাচ্চা বড় হয়ে যদি সরকারি চাকরি করতে পারে, ঘুষ খাওয়া শুরু করবে,
মা বাবার ইনভেস্টমেন্ট তোলার জন্য। শিক্ষা তো এমন হওয়া উচিত না, শিক্ষা এখন হয়ে গেছে বাণিজ্য। এটা আমরা রোধ করব, শিক্ষা যেন বাণিজ্য না হয়, সুযোগ হয়। এবং শিক্ষা হইতে হবে কিন্তু কর্মমুখী শিক্ষা, মেট্রিক পর্যন্ত কর্মমুখী শিক্ষা হতে হবে, যেন মেট্রিক পাস করার পরে আর কিছু না, ওই কর্ম স্কিল দিয়ে সে যেন একটা কাজ করে খেতে পারে। এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। আমরা উদ্যোগ নিয়েছি কমপক্ষে 1 কোটি শ্রমিককে এমনভাবে তার বেকার ভাতার করে আনা হবে যাতে তার কাজ না থাকলে সেই জন্য সরকারিভাবে একটা সাপোর্ট পায়, যেটাকে আমরা বলে থাকি বেকার ভাতা। তাহলে একটা শ্রমিকের চাকরি চলে গেলে অন্তত 11 মাস সে বেকার ভাতা ভোগ করবে এবং এর ভিতরে সে একটা চাকরি খুঁজে নেবে বা তাকে সেটা চাকরি পাওয়ার ব্যাপারে সরকার তাকে হেল্প করবে। এরপরে আমরা পরিবেশ রক্ষার জন্য কাজ করব। দূষণযুক্ত যত যন্ত্রপাতি আছে বন্ধ করে দিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলব এবং তার মধ্যে একটা বড় পদক্ষেপ নেব আমরা বৃক্ষায়ন, বৃক্ষরোপণ এই প্রজেক্ট। নদী নালা আবর্জনা পরিষ্কার করে যাতে ডেঙ্গুতে আর মরতে না হয়, চিকুনগুনিয়াতে মরতে না হয়, গর্তে পড়ে মরতে না হয়, আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের দলের একটা এজেন্ডার মধ্যে আছে। এরপর আসি ব্যবসা। আজকাল ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না চাঁদাবাজির জন্য। একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার জন্য পাথর মেরে ফেলা হয়েছে। এর চাইতেও দুঃখজনক আর কি হতে পারে? ব্যবসায়ীকে উঠাই নিয়ে যাচ্ছে, গুলি করে মারা হচ্ছে। আমরা বাংলাদেশে ব্যবসা বান্ধব ওয়ান স্টপ সার্ভিস চালু করব। ওয়ান স্টপ মানে হচ্ছে আপনি ব্যবসা করার জন্য জায়গায় জায়গায় মন্ত্রণালয় সচিব, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত কেন যাবেন? একজন ব্যবসায়ী কেন মন্ত্রীর কাছে যাবে ব্যবসা করার জন্য? কেন সচিবের কাছে বা কেন যাবে? ওয়ান স্টপ সার্ভিস, নিচের থেকে এক জায়গা থেকে আপনার ব্যবসার সকল ফ্যাসিলিটি তৈরি করে আপনাকে ব্যবসা করার জন্য বাধাহীনভাবে সহযোগিতা করা হবে। কারণ ব্যবসায়ীরা সরকারকে কর দিয়ে থাকে, তাদের করেই কিন্তু রাষ্ট্র চলে। এবং ব্যবসায়ীদের নিরাপত্তা বিধানে তাদের সম্মান রক্ষার্থে সরকার পদক্ষেপ নিবে। আমাদের আমজনগণ পার্টি যদি আপনাদের ম্যান্ডেট পেয়ে রাষ্ট্রের দায়িত্ব যেতে পারে। এই হচ্ছে আমাদের মোটামুটি দফাগুলো, যে আমরা কিভাবে দলের চিন্তা করি। আমরা কখনো রাস্তাঘাট ব্লক করে আন্দোলন করা বিশ্বাসী না। আমাকে একদিন এক সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করেছে যে আপনি টাকা খরচ করে 5 স্টার হোটেলে কেন দলের নাম ঘোষণা করতে গেলেন? আমি বলছি 2 কারণে। বলে কি বলেন? আমি সে এক কারণ হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে, যে মঞ্চে দাঁড়িয়ে যে পাবলিক প্রপার্টি আমি দখল করে আমার পার্টির নাম ঘোষণা করব, সেটার মালিক আমি নই। আমি জনগণের সম্পত্তি দখল করে রাজনীতি করার বিশ্বাস করি না। যেখানে আমার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে, অ্যাম্বুলেন্সের রাস্তা বন্ধ হয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে একটা মুমূর্ষু রোগী মারা যাবে কারণ আমি রাজনৈতিক দল ঘোষণা করতেছি, আমি ওই রাজনীতি বিশ্বাস করি না যেখানে মানুষের কল্যাণ নাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকাল প্রকাশ্যে কিন্তু ময়দানে কোনো মিটিংও করা যাচ্ছে না। বোতলের পানি উড়ে এসে মাথায় পড়তেছে, আপনারা সবাই দেখেছেন মানে অনলাইনে, আমি দেখেছি, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তো আমি বলছি আমি যখন হোটেলের মধ্যে করব, আমার দিকে তো কেউ বোতল পানি ওড়ানোর সাহস পাবে না, সেই ধরনের লোক তো আমরা আমন্ত্রণ করবো। এই 2টা কারণে আমি হোটেলের মধ্যে আয়োজন করেছি দলের নাম ঘোষণা করার জন্য। আমরা দেখবেন আগামীতে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, অ্যাক্টিভিটি থাকবে সম্পূর্ণ ভিন্ন। আমি বলেছি ইলেকশন কমিশনে একদিন গিয়ে আমি বলেছি আমি নতুন ধরনের রাজনৈতিক সংস্কার চালু করতে চাই। আমার বয়সে অর্ধেক ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে আমি রাজনীতি করে দেখিয়ে দেব যে রাজনীতির জন্য কোনো বয়সের দরকার হয় না, দরকার হয় ইচ্ছা এবং মেধা। অনেকের ধারণা প্রবীণ, জ্ঞানী, পুরনো বর্ষিয়ান লোকদেরকে নিয়ে রাজনীতি করলে নাকি রাজনীতি সফল হয়। ওনারা থাকলে ভালো, কিন্তু ওনারা থাকলেই সফল হবে এর কোনো নিশ্চয়তা নেই। বর্ষিয়ানরাও আমন্ত্রিত আমার দলে, কিন্তু আমি নতুন নেতৃত্ব, নবীন নেতৃত্ব তৈরি করতে চাই। আগামীতে দেখবেন
যে আমার দলের থেকে যারা প্রার্থী হবে তাদের বয়স কত, তারা কেমন, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের হলফনামায় তারা কি লেখে। দেখবেন আমরা কখনো হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে রাজনীতি করা শিখাবো না। ঠিক। আপনারা আজকে যারা এখানে আছেন তারা হয়তো আজকের দিনটাকে ঐতিহাসিকভাবে মনে রাখতে পারবেন। এই জন্য আমার এই কথাগুলোর অক্ষর অক্ষরে আপনারা প্রমাণ পাবেন। জাস্ট একটা বছর অপেক্ষা করেন। আমরা যদি একটা বছর সময় পাই, আমরা আমাদের কথা এবং কাজের মিল দেখিয়ে ছাড়ব। আমরা মাত্র জন্ম নিয়েছি, হাঁটি হাঁটি পা পা এখনো হামাগুড়ি দিচ্ছি। আমি আশা করছি দলের নিবন্ধন আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। দলের নিবন্ধন পেলেই আমাদের দেশব্যাপী পদযাত্রা, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের খুব ইচ্ছা, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে দেশটাকে স্বাধীন করেছিল, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই আন্দোলন হয়েছিল, জুলাই শহীদদের আত্মত্যাগ হয়েছিল, এটার জন্য বৃথা না যায়, সেটা বাস্তবায়ন করার জন্য দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিতে চাই। তাই আপনাদের সহযোগিতা, সম্পৃক্ততা আমার একান্তই দরকার। যারা আমাকে এখনো বুঝতে পারেন না, আমি তাদেরকে সময় দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমাকে বুঝার চেষ্টা করেন, আমাকে সরাসরি প্রশ্ন করেন। আমি আপনার যেই সন্দেহ বা কনফিউশন আছে এটাকে আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আমার আড়ালে বসে আমার সমালোচনা করলে আপনার লাভ হবে না, লাভ আমার হবে। কারণ আপনি তো আর উত্তর পেলেন না। আমি সতর্ক হইলাম যে আমার এই জায়গাটায় দেখতে হবে কেন হচ্ছে, কিন্তু আপনি যদি আমাকে সামনাসামনি সমালোচনা করেন, উপকার আমাদের দুইজনেরই হবে। আমি সমালোচনায় বিশ্বাস করি, গঠনমূলক সমালোচনা। যেই সমালোচনা সামনাসামনি করে সেটাতে গুণা নাই, যেই সমালোচনা আড়ালে করা হয় সেটার নাম হচ্ছে গীবত। গীবত করার থেকে বিরত থাকেন, সামনাসামনি সমালোচনা করেন। আমার ফোন নাম্বার এখন প্রায় বাংলাদেশের লক্ষাধিক লোক জানে। আমাকে মেসেজ দেন যে আপনার সম্বন্ধে আমি এই জানি, আপনার সাথে কথা বলতে চাই, আমার কোনো আপত্তি নেই। আমি আমার বয়সের অর্ধেক প্রায় পার হয়ে গেছি, আর বাকিটা জীবন জনকল্যাণে, বাংলাদেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখে বাকি জীবন আমি এইভাবেই কাটিয়ে দিতে চাই। শুধু এইটুকু বলবো যে আমি চিরতরে চলে গেলেও তবু আমারে দেব না ভুলিতে। ইনশাল্লাহ আমরা একসাথে দেশ গড়ব, এটা হচ্ছে আমাদের স্লোগান। আগামীতে চট্টগ্রামে আরো বড় আঙ্গিকে বড় করে আমরা সম্মেলন করব, আয়োজন করব। সেই দিনের অপেক্ষায় রইলাম। সেই দিন আপনাদেরকে আমি দেখব যে আপনারা সবাই আমার কর্মী বাহিনী এবং আরো অনেক লোককে প্রকৃতই আমজনগণ পার্টি কি চাচ্ছে সে উদ্দেশ্য ব্যাখ্যা করে নিয়ে আসবেন। চট্টগ্রাম কিন্তু আমার বিভাগ, কারণ আমার বাড়ি হাতিয়া, খুব কাছে। আমি এই বিভাগেরই সন্তান। একটু সাগরটা পার হলে আমার বাড়ি, কিন্তু আমার বাড়ি ভেঙে গেছে। তারপর আমি প্ল্যান করেছি যেখানে এখনো নিরাপদ জায়গা আছে সেখানে নিজের নাম ঠিকানা ধরে রাখার জন্য একটা বাড়ি ইনশাল্লাহ সেখানে আমি করব। এখন আপাতত আমি নদী ভাঙ্গা। আমার খুব ভালো লাগছে আপনাদের এই সাড়া দেখে। আমার কাছে মনে হয়েছে যে আমি চট্টগ্রাম থেকে আমার আমজনগণ পার্টির যাত্রা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং এই যাত্রা বিরতিহীন ভাবে চলবে যতক্ষণ না আমরা রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং আপনাদের ইচ্ছাকে, আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সাথে একসময় দেখা হবে রাজনীতির মঞ্চে। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। জুলাই বিপ্লবী শহীদদের স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে যারা
19 জন শহীদ হয়েছে বিমান দুর্ঘটনায়, তাদেরকে স্মরণ করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আর আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের আমাদের এই সভার এই আলোচনা থেকে আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ আম জনগণ পার্টি জিন্দাবাদ। রফিকুল আমিন এগিয়ে চলো, রফিকুল আমিন এগিয়ে চলো।